সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। পড়ছি বাংলা প্রথম পত্রের আমাদের শর্ট সিলেবাসের শেষ কবিতা বিদ্রোহী কবিতা। আমরা এই কবিতাটি জন্য দুটি বা তিনটি ক্লাস, সম্ভবত তিনটি ক্লাস আমাদের লাগতে পারে। তো আমাদের এ মাসের মধ্যেই তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমরা এ মাসের লাস্ট থেকে অর্থাৎ জুনের 20 তারিখ থেকে আমরা সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি নিব এবং জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব। আমরা যে ভর্তিগুলো নিব সেগুলো আমরা ব্যাচ ওয়াইজ নেব, অর্থাৎ কোচিং যখন শুরু হবে যে ভিত্তিতে আমরা ক্লাস নেব সেই ভিত্তিতে ব্যাচ অনুসারে আমরা ক্লাসগুলো নেব এবং ব্যাচের টাইমগুলো আমরা গ্রুপে পাবলিশ করে ফেলবো। তোমরা যখন ভর্তি হবে অবশ্যই ভর্তির সময় ব্যাচ উল্লেখ করতে হবে। তোমাকে ভর্তি কিভাবে হতে হবে সেটা আমরা গ্রুপে বিস্তারিত দিয়ে দেব, বাট যেভাবেই তুমি ভর্তি হও না কেন ভর্তির সময় তোমাকে ব্যাচটা কনফার্ম করতে হবে। অর্থাৎ যখন আমরা কোচিং সরাসরি খুলে দেব তখন যাতে তুমি ওই ব্যাচে গিয়ে ক্লাস করতে পারো। যেহেতু এখন পরিস্থিতি স্বাভাবিক না, সরকার যখন কোচিং খুলতে বলবে বা স্কুল কলেজ খোলার নির্দেশ দেবে তখন আগে আমরা যেভাবে হয়তো বসাতে পারতাম এখন সেভাবে বসাতে পারবো না। কিছু বিধি নিষেধ অবশ্যই আমাদের উপর আরোপ করবে। সো সিট লিমিটেড থাকবে সেক্ষেত্রে। সো ভর্তির সময় অবশ্যই ব্যাচটা ঠিকভাবে উল্লেখ করবেন যেন এই বিষয়টা আপনাদের ভুল না হয়। আর ভর্তি প্রক্রিয়া আমরা অনলাইনেও করব এবং অফলাইনেও করব, দুটোই একসাথে থাকবে। অর্থাৎ কোচিং এসে আপনি ভর্তি হতে পারবেন এবং অথবা অনলাইনেও ভর্তি হতে পারবেন। আর ক্লাসের বিষয়েও আগে থেকে বলে দিই, একটা অনলাইনের ব্যাচ থাকবে, অফলাইনের পাশাপাশি একটা অনলাইনের ব্যাচ থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা পরবর্তীতে মানে কে কিভাবে ক্লাস করবা, অনলাইনে করবা কিনা বা অফলাইনে করবা কিনা সেটাও আমরা তোমাদের থেকে জেনে নিব। জাস্ট আমরা তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। তাহলে ক্লাস কিভাবে হবে বা কখন হবে সেটাও বলছি। ক্লাস হবে জুলাইয়ের 20 তারিখের পরে। তাহলে আবারও বলছি, সেকেন্ড ইয়ারের ভর্তি আমরা শুরু করব জুনের 20 তারিখ থেকে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব। ক্লাস শুরু করব সেকেন্ড ইয়ারের আমরা জুলাইয়ের 20 তারিখের পরে। সেটা হতে পারে জুলাইও শুরু হতে পারে, জুলাইয়ের 20 তারিখের পরে, অথবা আগস্টের ফার্স্ট উইকও ক্লাসটা শুরু হতে পারে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের প্রথম পত্রের যে সিলেবাসটা আছে সেটা শেষ করব এবং পরীক্ষা নেব। নাটক উপন্যাস নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, বাট নাটক উপন্যাস এত বড় একটা সিলেবাস যেটা আমরা কোনোভাবেই মানে ফার্স্ট ইয়ারের যে সময়টা আছে সেটার মধ্যে শেষ করতে পারবো না। আমরা আপাততভাবে এটা শেষ করি এবং নাটক উপন্যাসের জন্য কিছু ফ্রি ক্লাস আমরা এই গ্রুপে আপলোড করে দিব। নাটক উপন্যাসের জন্য কিছু ফ্রি ক্লাস আমরা এই গ্রুপে আপলোড করে দিব। নাটক উপন্যাস, আবারও বলছি, নাটক উপন্যাসের জন্য কিছু ফ্রি ক্লাস আমরা এই গ্রুপে আপলোড করে দিব। যদিও নাটক উপন্যাস আমরা পড়াই না, কিন্তু তারপরেও কিছু ক্লাস আমরা এখানে আপলোড করব, এটি নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আর ভর্তি আমরা দুইভাবে নেব, একটা হচ্ছে অনলাইনে নেব যেভাবে গত বছর তোমরা ভর্তি হয়েছো, আর একটা হচ্ছে অফলাইন ও কোচিং এসে সরাসরি ভর্তি হতে পারবে। আর ভর্তির সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের ব্যাচ নির্ধারণ করে ফেলতে হবে। কারণ দেখা যেতে পারে ঈদের পরে হয়তো তোমাদের স্কুল কলেজ যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়, সরকার স্কুল কলেজ খুলে দেওয়ার একটা পরিকল্পনা করছে। তো সেক্ষেত্রে আমরা যখন সরাসরি কোচিংয়ে ক্লাস নিব তখন তুমি কোন ব্যাচে ক্লাস করবে ওই ব্যাচটা অবশ্যই এখন থেকে এনশিওর করে ফেলতে হবে। লাস্ট যে বিষয়টা অনেকেই আমার কাছে ফোন করে বা মেসেজ করে জানতে চাই যে স্যার অনলাইনে কি ক্লাস হবে কিনা। এটা সত্যি কথা, এখানে মানে চট্টগ্রামের বাইরে অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করে বা যারা নটরডেমে পড়ে এরকম স্টুডেন্টও আমার এখানে আছে। তো তাদের জন্য বা যাদের বাসা দূরে যারা অনলাইনে পড়তে চাও তাদের জন্য একটা আশার বাণী হলো অনলাইনে আমাদের একটা ব্যাচ থাকবে, অনলাইনে আমাদের একটা ব্যাচ থাকবে। এছাড়া বাকি সবগুলো ব্যাচ আমরা অফলাইনে শুরু করবো। অনলাইনে একটা ব্যাচ রাখবো, বাকি সবগুলো ব্যাচ আমরা অফলাইনে শুরু করবো। সো সেকেন্ড ইয়ারে যারা অনলাইনে করতে চাও সেই সুযোগটাও তোমাদের জন্য অবারিত আছে, এ হলো কথা। সো আশা করি আমি আমার সবকিছু তথ্য দিতে পেরেছি। যাদের এই বিষয়ে জানার ছিল জেনে গেছো, আর বিস্তারিত আমরা গ্রুপে নোটিশ দিয়ে পাবলিশ করব। ঠিক আছে স্যার? ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও বলে দেবা, গার্ডিয়ানদেরকেও বলে দেবে এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? সো থ্যাংক ইউ। আমরা চলে আসছি আমাদের পাঠ পরিচিতি দিয়ে আমরা শুরু করি। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 270। আচ্ছা, এই ফুল টপিকটাকে আমরা 3টা ক্লাসে সাজিয়েছি। বিদ্রোহী কবিতাকে আমরা মোট 3টা ক্লাসে সাজিয়েছি। আজকে হচ্ছে প্রথম ক্লাস, আরেকটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, আরেকটা হচ্ছে তৃতীয় ক্লাস। 3টা ক্লাসের মধ্যে আমরা পুরো বিদ্রোহী কবিতাটাকে শেষ করব, একদম গুছিয়ে সুন্দরভাবে আমরা শেষ করব। তাই আমি যেভাবে পড়াচ্ছি আপনাকে একটু কষ্ট করে আমার সাথে তাল মিলিয়ে পড়তে হবে। যেভাবে পড়াচ্ছে স্যার সেভাবেই পড়তে হবে। আপনি 3টা ক্লাস করার পরে বিদ্রোহী কবিতা থেকে আশা করি আর কোনো সমস্যা পাবেন না, এবং অবশ্যই
খাতা কলম বই এগুলোর পাশে রাখবেন, কারণ বিগত কবিতাগুলোর মতো এই কবিতার ব্যাখ্যা বা বিস্তৃতি এত বেশি হবে আপনার বইয়ের অবস্থা নিশ্চয়ই খারাপ হয়ে যাবে। সো প্লিজ এগুলো নিয়ে রেডি হয়ে থাকুন। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা, খুব কঠিন একটা কবিতা, এবং এটা লেকচার রেডি করতে আমাদের সময় লেগেছে। দ্যাটস ওয়াই আমরা একটু সময় নিয়ে তোমাদেরকে এই টপিকটা পড়িয়েছি। এটা আগে রেডি হয়েছিল বাট পড়ানো হয়নি আর কি। যাই হোক, চলে আসছে পাঠ পরিচিতির মধ্যে। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবীণা। 1922 সালে সেটা প্রকাশিত হয়, সেখান থেকে সংকলিত হয়েছে, অর্থাৎ নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতাটি। আচ্ছা, খেয়াল করো, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় বিখ্যাত কবিতা বা দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। আমরা জানি অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা হচ্ছে 12টি। এখান থেকে 2 নম্বর কবিতা, যেটা সেকেন্ড কবিতা, হচ্ছে তোমার বিদ্রোহী কবিতাটা। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ কবিতা বলে স্বীকার করা হয়, এবং এই কবিতাটির মানে আকার এত বড়, এবং এই কবিতাটির যে ছন্দটা রয়েছে সেটা সবসময় মানে একই ছন্দে এটা আবৃত্তি করতে হয়। বা একটা এই কবিতাটার মধ্যে যে বিদ্রোহী সত্তা আছে বা এটা আবৃত্তি করার সময় বা পড়ার সময় আমরা সবাই শিহরিত হই এবং আমাদের মধ্যে একটা বিদ্রোহী সত্তা জাগ্রত হয়। এবং এই কবিতাটি কবি এমনভাবে রচনা করেছেন যে পরাধীন ভারতবর্ষে এই কবিতাটি একটা আলোড়ন সৃষ্টি করে, এবং এটার জন্য নাকি কারাবরণও করতে হয়। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে প্রাতিশিক শব্দের অর্থ হচ্ছে অসামান্য, প্রাতিশিক শব্দের অর্থ হচ্ছে কি অসামান্য, কবিশ্বরের আত্মপ্রকাশ ঘটে। মানে এই কবিতাটির মধ্য দিয়ে দেখো, রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথ উনি নজরুল যখন লেখালেখি করছেন ওই সময়টাতে রবীন্দ্রনাথের কবিতার খুব প্রভাব বাংলা সাহিত্যে প্রভাব ফেলেছিল, এবং অনেক সাহিত্যিক রবীন্দ্রনাথকে অনুকরণ করে উনার মতো করে সাহিত্য রচনা করতে চাইতেন। প্রকৃতি এবং মানব প্রেম বা মানব মন ওই কবিতাগুলোর মুখ্য বিষয় ছিল। কিন্তু নজরুল সেই ধাঁচে কবিতা না লিখে বা সাহিত্য রচনা না করে তিনি একটু ভিন্ন ধাঁচে সাহিত্য রচনা করতে চান। তার প্রথম দিকের যে সাহিত্যগুলো আমরা পেয়ে থাকি সেই সাহিত্যগুলোর মধ্যে একটা বিদ্রোহী সত্তা আমরা দেখতে পাই। আমরা দেখি নজরুল তার 18 বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন, এবং তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে অংশগ্রহণ করেন, হয়ে যুদ্ধে যান। সেনাবাহিনীতে থাকার সময়ে তার মধ্যেই দেশপ্রেম এবং পরাধীন ভারতবর্ষের মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট সেগুলো তাকে ভাবায়, এবং তার সাহিত্যে স্বাভাবিকভাবে সেই বিষয়গুলো ফুটে ওঠে। তারপরে বলছে, বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ, দম্ভ মানে হচ্ছে অহংকার, আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্ভে তিনি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের বিরুদ্ধে শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। কি বলতে চেয়েছে? আসলে এখানে বলতে চেয়েছে এই কবিতাটিতে কবির একটা আলাদা ব্যক্তিসত্তার জাগরণ ঘটেছে। এই কবিতায় কবির একটা আলাদা ব্যক্তিসত্তার জাগরণ ঘটেছে। এই আলাদা ব্যক্তিসত্তা হচ্ছে কবির বিদ্রোহী সত্তার জাগরণ ঘটেছে। আরেকবার বলতে চাচ্ছে, এই কবিতাটার মধ্যে কবির একটি বিদ্রোহী সত্তার জাগরণ ঘটেছে, যে বিদ্রোহী সত্তাটি ব্রিটিশ শাসকদের বা ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। যে বিদ্রোহী সত্তাটি ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর ক্ষমতার যে ভিত সেটা কাঁপিয়ে দেয়, কারণ তিনি সে অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ বা বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ এই কবিতাটি পাঠ করে তৎকালীন
ভারতবর্ষে মানুষের মধ্যে, পরাধীন ভারতবাসীর মধ্যে একটা বিদ্রোহী সত্তার জাগরণ হয়। ঠিক আছে? আচ্ছা, এই কবিতায় সংযুক্ত রয়েছে উপনিবেশিক, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ। এটা আমি আগেই বলেছি, একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। ব্রিটিশদের বিরুদ্ধে কবির যে ক্ষোভ, যে বিদ্রোহ, সেটাই এখানে ফুটে উঠেছে। আচ্ছা, কবি সকল অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে ধর্ম, ঐতিহ্য এবং ইতিহাস এবং পুরাণ হচ্ছে হিন্দুদের একটি হিন্দুদের ধর্মগ্রন্থ। পুরাণ শক্তির উৎস থেকে নানা উপকরণ এবং উপাদান সমীকৃত মানে হচ্ছে সংগ্রহ। নজরুল যুগের মতো কিন্তু অবশ্যই আছে নজরুল যুগের বলতে, তবে রবীন্দ্র যুগটা অনেকটা সময় পর্যন্ত বিস্তৃত ছিল, বাট নজরুল যুগটা আসলে অতটা বিস্তৃত নয়। নজরুলকে অনেকে অনুকরণ করেছেন, নজরুলের মতো করে সাহিত্য অনেকেই লিখতে চেয়েছেন, কিন্তু নজরুলের লেখায় যতটুকু আমরা বিদ্রোহী সত্তা পাই, অতটুকু বিদ্রোহী সত্তা তেমনটা কেউ লিখতে পারেননি। তাই নজরুল যুগটা খুবই সামান্য, সেটা তোমরা ধরতে পারো 20 থেকে 22 বছরের মতো নজরুল যুগ যদি বলো আর কি। তবে সাহিত্যে নজরুল যুগ শব্দটা খুব কমই ব্যবহৃত হয়, বুঝতে পেরেছ? কারণ নজরুল যুগ বেশিটা স্থায়িত্ব লাভ করেনি, সেজন্য নজরুল যুগটা সাহিত্যে খুব একটা ব্যবহৃত হয় না। আচ্ছা, থেমে গিয়েছিলাম তোমাদের প্রশ্ন দেখে। আচ্ছা, তাহলে তিনি এই কবিতায় ধর্ম, ঐতিহ্য, এছাড়া ইতিহাস ও পুরাণের বিভিন্ন কিছু এখানে তিনি উপাদান নিয়ে এসেছেন। সমীকৃত মানে বলেছিলাম কি বলতো, সংগ্রহ করে বিদ্রোহী সত্তার অবয়ব মানে হচ্ছে একটা আকার রচনা করে। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসান কাম্য। এই কবিতার শেষে কবি অত্যাচারের অবসান চিন্তা করেছেন। অবসান মানে হচ্ছে কি, শেষ হওয়া কল্পনা করেছেন। বিদ্রোহী কবি উৎকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে ব্যাকুল অথবা উদ্গ্রীব। উৎকণ্ঠ মানে কি, উদ্গ্রীব অথবা ব্যাকুল। ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত মানে যার উপর উৎপীড়ন করা হচ্ছে। আরেকবার, উৎপীড়িত বলতে যার উপর উৎপীড়ন করা হচ্ছে, যার উপর অত্যাচার করা হচ্ছে। সরি, আরেকবার, উৎপীড়িত মানে কি, যার উপর অত্যাচার করা হচ্ছে। জনতার ক্রন্দন রোল। স্যার, ক্রন্দন রোল মানে কান্নার ধ্বনি। ক্রন্দন রোল মানে কি, কান্নার ধ্বনি যতদিন পর্যন্ত প্রশমিত হবে না। এই প্রশমিত হওয়া বলতে বুঝিয়েছে দূর হওয়া। প্রশমিত হওয়া মানে হচ্ছে দূর হওয়া। কান্নার ধ্বনিটা যতদিন না দূর হবে, ততদিন তিনি কবির এই বিদ্রোহী সত্তা শান্ত হবে না। তাহলে কবি এই কবিতার শেষে উল্লেখ করেছেন, যতদিন না পর্যন্ত যারা অত্যাচারী তারা নিশ্চিহ্ন হবে না, বা যারা উৎপীড়িত, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের কান্নার ধ্বনি যতদিন না পর্যন্ত বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত তার এই বিদ্রোহী সত্তা থামবে না, বা তার এই বিদ্রোহ থামবে না। দ্যাট মিনস তিনি কবিতার শেষে এই কথাটা ঘোষণা করেছেন, অত্যাচারীদেরকে নিশ্চিহ্ন করেই তবেই তিনি থামবেন, বা তার এই বিদ্রোহী সত্তা থামবে। তাই কবির এই কবিতা পড়ে যাদের মধ্যে বিদ্রোহী কাব্যসত্তার বা বিদ্রোহী সত্তার জাগরণ ঘটছে, প্রত্যেকেই একই দৃপ্ত শপথ নিবেন, সেটা হচ্ছে অত্যাচারীকে নিশ্চিহ্ন করতে হবে, নির্মূল করতে হবে, তবেই আমি কি হব, শান্ত হব। এবং এই চির বিদ্রোহী অভ্রভেদী বলতে আমরা বুঝি আকাশ ভেদ করা। অভ্র বলতে বুঝিয়েছে আকাশ, অভ্রভেদী মানে হচ্ছে কি, আকাশ বা মেঘ ভেদ করা আর কি। হ্যাঁ, চির উন্নত শিররূপে বিরাজ করবে, অর্থাৎ কবির এই বিদ্রোহী সত্তাটা সবসময় মাথা উঁচু করে থাকবে, যেন এই মাথাটা আকাশ পর্যন্ত উঠে যাবে। ইটস নট পসিবল, আকাশ পর্যন্ত তো মাথা উঠতে পারে না, কিন্তু তারপরও কবি বলছেন মাথা সবসময় কি থাকা, উন্নত থাকা, মাথা নত করে না থেকে মাথা উঁচু করে বাঁচতে শেখা। এই যে কথাগুলো, মাথা উঁচু করে বাঁচা বা বিদ্রোহী সত্তা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অনেকটা আমরা আমার পথ টপিকের সাথে মিল খুঁজে পাচ্ছি। আমার পথের মধ্যে এরকম কিছুটা পেয়েছিলাম, আত্মনির্ভরশীল হওয়া, মাথা উঁচু করে রাখা, আত্মনির্ভরশীল হওয়া, তাই না? এই বিষয়গুলো আমরা পেয়েছিলাম না? অন্যায়ের বিরুদ্ধে অভিশাপ রূপে অবতীর্ণ হওয়া। নজরুলের বেশিরভাগ লেখাই একই ধাঁচের। ঠিক আছে, তো যাই হোক, আমরা পাঠ পরিচিতি পড়ে কি জানলাম, আমার ভাষায় যদি আমি বলতে চাই, আমরা জানতে পেরেছি এটা ওনার যে
প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটা 1922 সালে প্রকাশিত হয়, সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। অগ্নিবীণাতে মোট কবিতার সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই কবিতাটি তিনি যখন প্রকাশ করেন তখন আমাদের দেশ ব্রিটিশ বা ইংরেজদের দ্বারা শাসিত বা শোষিত হতো। ব্রিটিশ শাসকদের অপশক্তির যে ভিত, সেটা তিনি এই কবিতার মাধ্যমে নাড়িয়ে দেন এবং ভারতবর্ষের মানুষের মধ্যে তিনি একটি বিদ্রোহী সত্তা বা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের একটা আগুন তিনি জ্বালিয়ে দেন। তিনি এই কবিতার মাধ্যমে বুঝিয়ে দেন মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে এবং অত্যাচারিতদের পাশে এসে কিভাবে দাঁড়াতে হবে, এবং এই কবিতা পাঠ করে মানুষের মধ্যে সাবলীলভাবে একটি বিদ্রোহী সত্তা জাগ্রত হচ্ছে, যা অবশ্যই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সহায়তা করেছিল, মানুষকে অনুপ্রেরণা দিয়েছিল। এবং এই কবিতাটি পাঠ করে মানুষ ঔপনিবেশিক শক্তি বা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব গড়ে তুলতে পেরেছিল। এই কবিতায় কবির ইংরেজদের বিরুদ্ধে বা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ওনার ক্ষোভ এবং বিদ্রোহের চিত্র আমরা দেখতে পাই। এই কবিতার মধ্যে তিনি ধর্ম, ঐতিহ্য এবং পুরাণের বিভিন্ন উপাদান ব্যবহার করেছেন। এই কবিতার মধ্যে আমরা দেখতে পেয়েছি কবি স্বীকার করেছেন কবিতার শেষে, যতদিন পর্যন্ত অত্যাচারিতের বা উৎপীড়িতের কান্নার ধ্বনি থামবে না, ততদিন পর্যন্ত তিনি তার বিদ্রোহ চালিয়ে যাবেন বা তার বিদ্রোহী সত্তা থামবেন না। এবং কবির এই বিদ্রোহী সত্তাটি সবসময় মাথা উঁচু করে থাকে, যেন এই মাথাটা আকাশ পর্যন্ত উঁচু থাকে, মেঘ পর্যন্ত উঁচু থাকে। ক্রন্দন রোল মানে জানতে চেয়েছো ফাতেমা আইডি থেকে একজন। ক্রন্দন মানে হচ্ছে কান্না, আর রোল মানে হচ্ছে ধ্বনি। ক্রন্দন রোল বলতে বুঝিয়েছে কান্নার ধ্বনি। কোনো কিছু যদি না বুঝো বা প্রশ্ন থাকে আমাকে একটু জানাবে তোমরা। ওকে, আমি এই মুহূর্তে পড়বো শব্দার্থটিকা, তবে শব্দার্থটিকা বেশি পড়বো না, 1 পৃষ্ঠা পড়বো, কারণ আমাদের আপাতত 1 পৃষ্ঠা লাগবে। এখানে শব্দার্থটিকাগুলো অনেক, আমরা আজকে পড়বো শব্দার্থটিকার কিছু অংশ, বেশিটুকু পড়বো না। 268 নম্বর পৃষ্ঠায় আছে, শব্দার্থটিকার কিছু অংশ পড়ছি। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে, এবং লিখে রাখো এটা একটা ক্রিয়াপদ। নেহারি এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এই শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। নেহারি। শির নেহারি ... শিখর হিমাদ্রির। অভ্র মানে হচ্ছে আকাশ অথবা মেঘ। অভ্র মানে হচ্ছে আকাশ অথবা মেঘ। আর ভেদি মানে হচ্ছে ভেদ করা। তাহলে আমরা একটা শব্দ বলি অভ্রভেদী, একে আমরা আরেকটা শব্দ দিয়ে হাইলাইট করতে পারি, যে গগন চুম্বী। এত উঁচু, অনেক উঁচু বোঝানোর জন্য ব্যবহৃত হয় শব্দটা। যে অনেক উঁচু, যেন আকাশকে ছুঁয়ে ফেলছে, এই অর্থে ব্যবহৃত হয়। এটা অভ্রভেদী শব্দটা। ঠিক আছে স্যার? ওকে স্যার, এরকম কোনো কিছু না বুঝে চটজলদি আমাকে প্রশ্ন করে নিও, আমি উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ওকে, শির নেহারি ... শিখর হিমাদ্রির, এটার অর্থ কি? দেখো, কবি বলছেন তার উন্নত শির দেখে। তার উন্নত শির বলতে কি বুঝিয়েছে? তার মাথা উঁচু দেখে। তার মাথা উঁচু কেন? কবি যে অন্যায়ের কাছে মাথা নত করেন না, বা অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, অন্যায়ের সামনে তিনি মাথা নত করেননি, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা বা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা, এই স্বভাবটা দেখে হিমালয়ের উঁচু মাথাটাও নিচু হয়ে গেছে, এটা বোঝাচ্ছে এখানে। আমার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে। তাহলে দেখো, কবি বলছেন তার শির উন্নত, তার শির উঁচু। কেন উঁচু? কারণ তিনি অন্যায়ের কাছে মাথা নত করছেন না। আবারও বলছে, কবি স্বীকার করছেন বা কবির বলছেন তিনি তার মধ্যে একটা বিদ্রোহী সত্তা ধারণ করেছেন, যে বিদ্রোহী সত্তাটি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তিনি তার মধ্যে একটা বিরোচিত সত্তা বা বীর সত্তা বা বিদ্রোহী সত্তার জাগরণ করেছেন। লিখে নিই আমরা বিষয়গুলো, তাহলে বুঝতে পারবো বিষয়টা। কবির মধ্যে
সরি, আচ্ছা এই লাইনটার অর্থটা একটু বুঝে নাও। কবি চারপাশের যত অন্যায় দেখেছেন, যত অনাচার দেখেছেন, যত অত্যাচার দেখেছেন, সবকিছুকে দেখে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েছেন, তিনি রেগে গেছেন, তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন। তাই কবির মধ্যে চারপাশের সকল অন্যায়ের বিরুদ্ধে একটা বিদ্রোহী সত্তা, একটা প্রতিবাদী সত্তা জাগ্রত হয়েছে এবং তিনি তার বিদ্রোহী সত্তার কারণে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যা অবশ্যই তার বিরচিত স্বভাবকে নির্দেশ করে, তা তার বিরচিত স্বভাবকে নির্দেশ করে। তাই কবি এখানে বলছেন তার মধ্যে একটা বীর সত্তা, বীরের সত্তা জাগ্রত হয়েছে। সত্তা মানে হচ্ছে অস্তিত্ব, এক্সিস্টেন্স, ঠিক আছে, জাগ্রত হয়েছে। তাহলে এই কবির কবি কখনো অন্যায়ের কাছে বা পরাধীনতার কাছে মাথা নত করেন না। তাহলে মাথা তিনি যদি অন্যায়ের কাছে নত না করেন, তার মানে কি তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় মাথা উঁচু করে থাকেন, এটাই তো না? অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেন না। তার উন্নত অথবা উঁচু শির, এই শির বলতে আমরা বুঝিয়েছি মাথা, দেখে সম্মানে হিমাদ্রি, হিমাদ্রি বলতে বুঝিয়েছে কি হিমালয়, এই শিখর বলতে বুঝিয়েছে চূড়া অথবা কি মাথা। তাহলে হিমালয়ের চূড়া অনেক উঁচুতে, এই হিমালয় পর্যন্ত সম্ভ্রমে, সম্ভ্রম মানে কি সম্মানে কবির সামনে মাথা নত করেছেন। আমরা এখানে একটু বানার ভুল লিখেছি, হিমাদ্রি বানান রস্যইকার হবে। আচ্ছা, হিমাদ্রির শিখর পর্যন্ত কি হচ্ছে মাথা নিচু করেছে, এটা হচ্ছে ওই যে অংশটুকুর ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো তো, এরপরে মহাপ্রলয়, মহাপ্রলয় বলতে বুঝিয়েছে সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল। আচ্ছা, এই প্রলয় কালে সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে। আমরা জানি সৃষ্টির দেবতা হচ্ছে ব্রহ্মা, এই ব্রহ্মার আয়ু পর্যন্ত মহাপ্রলয়ের সময় কি হবে, অবসান হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে নটরাজ। আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে দেবতা শিবের একটা অপর নাম পেয়েছিলাম, সেটা হচ্ছে শম্ভু। শিবের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে নটরাজ, তার মধ্যে একটা নাম হচ্ছে নটরাজ। এই নটরাজ বলতে বোঝানো হয়েছে মহাদেব শিবের আরেক নাম। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতা ভয়ঙ্কর নৃত্য মূর্তি ধারণ করেন। এটা নিয়ে আমরা একটা প্রশ্ন করব। হ্যাঁ, মহাপ্রলয়ের আমি নটরাজ বলতে কি বোঝানো হয়েছে একটা প্রশ্ন লিখবো, সেখানে আমি বেশ কিছু তোমাদেরকে এই নটরাজ বা তাণ্ডব নৃত্য সম্পর্কে ইনফরমেশন দিব, একটু সেগুলো লিখে নিতে হবে, অথবা আমি একেবারে একটা প্রশ্ন আকারে তোমাদেরকে রেডি করে দেবো। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মহাপ্রলয়ের নটরাজ বলতে কি বোঝানো হয়েছে বা কবি কেন নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলে উল্লেখ করেছেন, এভাবে আমরা বুঝবো। তাহলে নটরাজ বলতে আগে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই। নটরাজ বলতে দেবতা শিবের অপর নাম নটরাজ। কেন? শিবের অনেকগুলো রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে তিনি রুদ্র মূর্তি ধারণ করেন। তিনি যখন তাকে বলা হয় ধ্বংসের দেবতা, যখন চারিদিকে অন্যায় বেড়ে যাবে তখন তিনি সকল অন্যায়কে ধ্বংস করার জন্য নটরাজ রূপে অবতীর্ণ হবেন। তখন তিনি তাণ্ডব নৃত্য শুরু করবেন। এই তাণ্ডব নৃত্য দ্বারা তিনি সবকিছুকে কি করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। তিনি তবেই এই রূপটা ধারণ করবেন যখন চারিদিকে বা চারপাশে অন্যায় বেড়ে যাবে। এই অন্যায়কে ধ্বংস করার জন্য তিনি কি করবেন, নটরাজ রূপে ধারণ করবেন। আর কবিও সকল অন্যায়কে ধ্বংস করার জন্য
নটরাজের মতো রূপ নিয়ে অবতীর্ণ হয়েছেন বলে তিনি বলেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ। তাহলে মহাপ্রলয় কি করে? মহাপ্রলয় সবকিছুকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। কবিও চারপাশের সকল অন্যায়কে ধ্বংস করার জন্য আজ নটরাজের মতো রূপ নিয়ে অবতীর্ণ হয়েছেন, যেন তিনি একটা তাণ্ডব নৃত্য চালাবেন। তাহলে আমরা এই যে নটরাজ, সেটা সম্পর্কে যদি কিছুই না জানি, তাহলে আমরা পরীক্ষায় অনুধাবন অংশে কিছু লিখতে পারবো না। অনুধাবন মানে হচ্ছে সেকেন্ড প্যারাটা, সেখানে তোমাকে কিছু এলিমেন্ট নিয়ে আসতে হবে, উপাদান নিয়ে আসতে হবে। অসাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে কিনা? না, এখানে অসাম্প্রদায়িক চেতনা ফুটে ওঠেনি। এই অংশ ফুটে ওঠেনি, অন্য অংশ ফুটে উঠেছে, বাট এই অংশে ফুটে ওঠেনি। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে দেখো কানুন মানে হচ্ছে আইন, এরপর হচ্ছে টর্পেডো। অনেকের মনে হতে পারে টর্নেডো। টর্নেডো হচ্ছে তোমার ওই যে ঘূর্ণিঝড় টাইপের, বাট এখানে সাইক্লোনের কথা উল্লেখ আছে। বাট টর্পেডো হচ্ছে এক ধরনের বিস্ফোরক। ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য মানে নিক্ষেপ করা যায় এমন এক ধরনের অস্ত্র। সাবমেরিন আছে না, এই সাবমেরিন থেকে আরেকটা জাহাজকে, সাবমেরিন কি এখন প্রশ্ন হতে পারে সাবমেরিন কি? সাবমেরিন হচ্ছে এক ধরনের ডুবোজাহাজ, যে জাহাজটা পানির নিচে থাকে। তো ওই জাহাজ থেকে বা ওই ডুবোজাহাজ থেকে সমুদ্রে ভাসমান আরেকটা জাহাজ বা সমুদ্রের নিচে যাচ্ছে এরকম আরেকটা জাহাজকে ধ্বংস করার জন্য এক ধরনের অস্ত্র নিক্ষেপ করা হয়, যেটার নাম হচ্ছে টর্পেডো। তাহলে টর্পেডোকে আমরা এক ধরনের বিধ্বংসী অস্ত্র হিসেবে ঘোষণা করতে পারি। ঠিক আছে, যেমন ধরো পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র, এগুলো যেমন ধরেন এক ধরনের বিস্ফোরক বা এক ধরনের বিধ্বংসী অস্ত্র, ঠিক তেমনিভাবে টর্পেডোকেও আমরা এক ধরনের বিস্ফোরক বা এক ধরনের বিধ্বংসী অস্ত্র হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তাহলে কবি নিজেকে ভয়ানক টর্পেডোর সাথে তুলনা করেছেন। তিনি নিজে এসে সবকিছুকে কি করবেন? ধ্বংস করবেন। তিনি যেখানে যাবেন সেখানে সকল অন্যায়কে কি করবেন? ধ্বংস করবেন। তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখবো যে কবি বিধ্বংসী কার জন্য? কার জন্য বিধ্বংসী? সমগ্র সৃষ্টির জন্য নাকি সকল অন্যায়ের জন্য? উত্তর হচ্ছে সকল অন্যায়ের জন্য। কি তিনি টর্পেডো স্বরূপ, সকল অন্যায়ের জন্য তিনি নটরাজ স্বরূপ, সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি সাইক্লোন স্বরূপ। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, ভীম শব্দের অনেক অর্থ আছে। ভীম শব্দের অর্থ এখানে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভয়ানক বা ভীষণ। তবে ভীম বলতে আমরা আরো একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, পঞ্চপাণ্ডবের 5 ভাইয়ের দ্বিতীয় ভাই। ইনি গদা যুদ্ধে পরাঙ্গম ছিল। পরাঙ্গম বলতে তিনি গদা যুদ্ধে অনেক পারদর্শী ছিল। পরাঙ্গম শব্দের অর্থ হচ্ছে পারদর্শী। ঠিক আছে, তবে এখানে আমরা যেটা দাগ দিব সেটা হচ্ছে ভীম শব্দের অর্থ হচ্ছে ভয়ানক বা ভীষণ। ধৈর্যটি হচ্ছে মহাদেবের অপর নাম। আমরা এখানে মহাদেবের একটা নাম পাচ্ছি, সেটা হচ্ছে তোমার কি যেন ছিল? নটরাজ। আমরা আরো একটা নাম পাচ্ছি, সেটা হচ্ছে ধৈর্যটি। শিব অথবা মহাদেবের অপর নাম। জটাধারী কেন বলা হচ্ছে? শিবের মাথায় দেখবেন আপনারা, দেবতা শিবের মাথায় জটা, চুলগুলো জট করে করে বাঁধা আছে, জট করে করে বাঁধা আছে, সেজন্য বলা হচ্ছে জটাধারী। শিবের জট ধূম্ররূপী বলে। ধূম্ররূপী মানে হচ্ছে কি, ওখানে তোমার কি আছে, ধোঁয়ার মতো একটা কুণ্ডলী থাকে, সেজন্য ধূম্ররূপী বলে। ধূম্র মানে হচ্ছে ধোঁয়া। 52 দিনগুলো বাকি অর্ধেক পড়ানো হয়নি? রিয়েলি আই ডোন্ট নো, সিরিয়াসলি ভুলে গেছে। যদি এরকম থাকে তো নেক্সট ক্লাস অবশ্যই পড়িয়ে দেবো, বা একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমি সেটা কভার করে দেবো। সরি, আমি ভুলে গেছি এটা 52 দিনগুলোর কথা। কেন জানি না ভুলে গেলাম। এতক্ষণ পরে জানাচ্ছ এটা? দেখো, কেউ জানাইলো না এটা আমাকে। থ্যাংক ইউ সো মাচ। নাজনীন সুলতান আইডি থেকে একজন স্টুডেন্ট জানাইলেন, তো বাকিরা কি করলেন আমি এটা বুঝলাম না। বাকিরা কেউ কিছু আমাকে জানাইলেন না, এটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। আমি নেক্সট একটা ক্লাস প্রয়োজনে এক্সট্রা করে নিয়ে নিব এটার উপর, বা নেক্সট ক্লাসে এটাই শেষ করব। আমি ভুলে গিয়েছিলাম আসলে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এরপরে বলছে এলোকেশে বলতে বোঝাচ্ছে যার চুল বা কেশ এলানো। এলানো মানে হচ্ছে এলোমেলো। এখানে অকাল বৈশাখী ঝড়ের সাথে এলানো কেশের চুল তুলনা করা হচ্ছে। চুল এলোমেলো হয়ে যাচ্ছে, এটাকে এলোকেশে ঝড়। যে ঝড়ে চুল এলোমেলো হয়ে যায় সে ঝড়কে আমরা এলোকেশি বা এলোকেশে ঝড় বলা হচ্ছে। এই কেশ থেকে হচ্ছে কেশি, কেশ মানে হচ্ছে চুল। ঠিক আছে, প্রাচুর্যধর, বুঝতে পেরেছি আমি বিষয়টা। প্রাচুর্যধর না, প্রাচুর্য নীল। ওকে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, এখানে বোঝানো হচ্ছে
কবি বিশ্ববিজেতার বিদ্রোহী পুত্র, কবি বিশ্ববিজেতার বিদ্রোহী পুত্র। নিশাবসান, নিশাবসান বলতে বোঝাচ্ছে রাতের অবসান, নিশা মানে হচ্ছে রাত, রাতের অবসান হওয়া। ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী বলতে বোঝানো হচ্ছে কি, ইন্দ্রাণী বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রের স্ত্রীকে, শচী দেবী। ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী দেবী। ইন্দ্রাণী সুত, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, ছেলে। তনয়, নন্দন শব্দগুলো মনে রাখবা, তনয়, নন্দন, তারপর হচ্ছে কি আত্মজ, সরাইয়া তৈম, বর্গীয়, যেগুলো হচ্ছে পুত্র শব্দের সমার্থক শব্দ। কবি বিশ্ববিজেতার বিদ্রোহী পুত্র বলে নিজেকে উল্লেখ করেছেন। আচ্ছা, ইন্দ্রাণী সুতের কথা বলছিলাম। ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী, তার অপর নাম হচ্ছে শচী, তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। আচ্ছা, সে একজন ভয়ানক যোদ্ধা বলে উল্লেখ করাছে। কি লিখছো? জট ধূম্ররূপে কি কালার বোঝাচ্ছে? না, ঠিক কালার বোঝাচ্ছে না, এটা দেবতা শিবের অপর নাম আর কি। অর্থাৎ শিব, দেবতা শিবের বিভিন্ন নাম আছে, যেমন ধরো তার একটা নাম আছে নীলকণ্ঠ, তার একটা নাম আছে পিনাকপানি, তার একটা নাম হচ্ছে ভোলানাথ, তার একটা নাম হচ্ছে বিশ্বনাথ। তাহলে দেবতা শিবের বিভিন্ন নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে ধূর্যটি। তো এখানে মূলত ধূর্যটি বলতে দেবতা শিবকেই বোঝানো হচ্ছে। কেন কবি নিজেকে দেবতা শিব বা ধূর্যটি বলে উল্লেখ করেছেন? কারণ তিনি শিবের মতোই কি সকল অন্যায়কে কি করবেন, নিশ্চিহ্ন করবেন, ধ্বংস করবেন, তাই তিনি নিজেকে ধূর্যটি বলে উল্লেখ করেছেন। তাই ওই ধূম্রজালের প্রসঙ্গটা এখানে ব্যাখ্যাতে আসবে না। এখানে ব্যাখ্যা আসবে কবি কেন নিজেকে ধূর্যটি বলে উল্লেখ করেছেন, তার কারণ হচ্ছে তিনি সকল অন্যায়কে দেবতা শিবের মতো বা ধূর্যটির মতো কি করবেন, ধ্বংস করবেন বলে তাকে তিনি ধূর্যটি বলে উল্লেখ করেছেন বা অভিহিত করেছেন। আমরা অবশ্যই এগুলো লিখে দিব, কবিতা যখন পড়বো তখন বিস্তারিত লিখে দিব, লিখতে লিখতে তোমাদের কষ্ট হয়ে যাবে। বেদুইন, বেদুইন হচ্ছে আরব দেশের একটা যাযাবর জাতি। আচ্ছা, এদের প্রসঙ্গে আমরা বিগত অতীতে অনেক ক্লাসে পেয়েছিলাম। চেঙ্গিসের কথাও আমরা এসএসসিতে পেয়েছিলাম। চেঙ্গিস খান, কোথা চেঙ্গিস, কোথা গজনি মামুদ, কোথা কালা পাহাড়, মনে আছে? মানুষ কবিতায় পড়েছিলেন। চেঙ্গিস খানের কথা বলছে, তিনি মঙ্গোলিয়ান একজন শাসক ছিলেন বা নেতা ছিলেন, এবং তিনি খুব ভয়ানক একজন যোদ্ধা ছিলেন এবং খুব নৃশংস তিনি ছিলেন। আচ্ছা, কুর্নিশ বলতে অনেকটা ঝুঁকে নমস্কার করা টাইপের আর কি, কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা নমস্কার জানানো। কুর্নিশ বলতে এক কথায় আমরা সালাম বা নমস্কারকে বুঝে থাকতে পারি। আমরা আসবো এখন কবি পরিচিতিতে। আজকে আমরা শব্দার্থটিকে এতটুকুই পড়েছি, এরপরে শব্দার্থটিকাগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। আর আজকে এই মুহূর্তে পড়তে যাচ্ছি পাঠ পরিচিতি তো পড়েছি, কবি পরিচিতি পড়বো এবং কবিতার কিছু অংশ আমরা শেষ করার চেষ্টা করব। ওনার জন্ম মৃত্যু সাল অবশ্যই আমাদের লাগবে এবং তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, এটা লাগবে আমাদের। 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবারে চরম দারিদ্র্য নেমে আসে। 12 বছর বয়সে তিনি লেটো গানের দলে যোগ দেন। আমি যে যে লাইনগুলো বলছি সেগুলো একটু খেয়াল করবেন। এবং দলের জন্য পালা গান রচনা করেন। পালা গান মনে হচ্ছে এক ধরনের গান, যে গানগুলো যাত্রার মধ্যে, ওই যাত্রা পালাতে যে গানগুলো দেয়া হয় সেগুলোকে পালা গান বলা হচ্ছে। বস্তুত তখন থেকেই তার সৃষ্টিশীল বা সৃজনশীল প্রতিভার বা সত্তার প্রকাশ হতে থাকে বা সেগুলো জাগ্রত হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1914 সালে, তখন তিনি 1917 সালে 19 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে যান এবং পরে হাবিলদার পদে সেখানে উত্তীর্ণ হন। 1920 সালে, অর্থাৎ 17, 18, 19, 20 4 বছর তিনি যুদ্ধ করেন বা যুদ্ধে থাকেন। এরপর তিনি বাঙালি পল্টন ভেঙে দিলে কলকাতায় চলে আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য জীবনে মনোনিবেশ করেন। তিনি যখন যুদ্ধে যান তখনও তিনি ওই অনেক ধরনের সাহিত্য ওখানে রচনা করেন, অর্থাৎ তার সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে সৈনিক থাকা অবস্থায়। আমাদের বইতে অবশ্যই লিখেনি। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তাহলে তিনি যে কবিতার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন অবশ্যই সেটা বিদ্রোহী কবিতা। সেটা একটা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকা? সেটা হচ্ছে সাপ্তাহিক বিজলি। প্রকাশিত হলে চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রিকার সম্পাদনার বা সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। 3টা পত্রিকার কথা এখানে উল্লেখ আছে। তার বিখ্যাত কাব্যসমূহ বা কাব্যগ্রন্থগুলো হচ্ছে বিষের বাসে, হচ্ছে অগ্নিবীণা, এছাড়া আছে সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তিনি বেশ কিছু উপন্যাস এবং গান রচনা করেন,
নাটক রচনা করেন, প্রবন্ধ রচনা করেন। তিনি অনেক কিছু সাহিত্যের অবদান রাখলেও তার সব থেকে বেশি পরিচয় হচ্ছে কবি হিসেবে। অর্থাৎ তিনি উপন্যাসও লিখেন, নাটকও লিখেন, প্রবন্ধও লিখেন, কিন্তু তাকে আমরা প্রাবন্ধিক, ঔপন্যাসিক বা নাট্যকার বলি না, তাকে আমরা বলে থাকি কবি। তার কারণ হচ্ছে বাংলা সাহিত্যে তিনি অনেক বেশি কবিতা রচনা করেছেন বা কাব্যগ্রন্থ রচনা করেছেন, বা তার কবিতা বা কাব্যগ্রন্থগুলো আমাদেরকে বিমোহিত করে বা মুগ্ধ করে। অর্থাৎ সাহিত্যের মধ্যে কাব্যে তিনি মুন্সিয়ানার পরিচয় দেখিয়েছেন, তাই তাকে কাব্যিক বা তাকে কবি হিসেবে আমরা উল্লেখ করে থাকি। তিনি অসংখ্য সঙ্গীতের স্রষ্টা এবং তিনি যে সঙ্গীতগুলো রচনা করেছেন সেগুলোকে আমরা নজরুল গীতি হিসেবে জেনে থাকি। অসংখ্য দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত বলতে বুঝিয়েছে মা কালীর বন্দনা সঙ্গীত, মা কালী বন্দনা সঙ্গীত, এবং বাংলা সাহিত্যে প্রথম গজল উনি রচনা করেন। গজল রচনায় তার জুরি নেই বলতে তার নমুনা আর এরকম নমুনা দেখা যায়নি। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। জগত্তারিণীর স্বর্ণপদক এবং 21 পদক সহ অসংখ্য পদক তিনি লাভ করেন। এবং এরপরে বলছে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে স্বাধীন বাংলাদেশে নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং জাতীয় কবির মর্যাদায় দেওয়া হয়। আমরা ওনার অসুস্থতার বিষয়ে এখানে তেমন কিছু উল্লেখ নেই। 43 বছর বয়সে অর্থাৎ 1942-তে উনি একটা দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধির নাম হচ্ছে পিক্স ডিজিজ। কি নাম? পিক্স ডিজিজ। এটা হচ্ছে একটা নিউরো এর ব্রেনের রোগ। পিক্স ডিজিজ রোগে খুবই দুরারোগ্য রোগ। এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটাও খুব কম এবং এই রোগে আক্রান্ত হলে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই রোগে আক্রান্ত হয়ে তিনি তার বাকশক্তি এবং স্মৃতিশক্তি এবং সৃজনশীল প্রতিভা সবকিছুকে হারিয়ে ফেলেন। এরপরে হচ্ছে 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকার যে কোথায় যেন তাকে সমাহিত করা হয়, কেন্দ্রীয় মসজিদে মনে হয় তাকে সমাহিত করা হয়েছে। ওকে, আমরা এরপরে কবিতায় চলে আসবো। কবিতার কিছু অংশ আমরা পড়বো, পড়ে ব্যাখ্যা নিব। এটা ওকে, শুরু করছি আমরা কবিতাটা। বলবীর বল উন্নত মমশির, শিরনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এরপরে আরো কিছু অংশ ছিল, বাট আমাদের বইতে একটু কবিতাটার শেষ অংশে আসলে আপনি দেখতে পাবেন লেখা আছে সংক্ষেপিত, অর্থাৎ কবিতার মাঝখানে বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। কারণ এত বড় একটা কবিতা যদি তোমাদের ইন্টারমিডিয়েটের পাঠ্যভুক্ত করা হতো, এটা তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যেত, বা পরীক্ষার জন্য এটা পড়াটা খুব কঠিন হয়ে যেত। তাই সঙ্গত কারণে কিছু অংশ এখানে বাদ দেওয়া হয়েছে। তাই ওই অংশটা বাদ দিয়ে আমরা পরবর্তী অংশটুকু পড়ছি। আমরা আবার প্রথম থেকে পড়ছি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি সব ভেঙে করে চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আজকে আমরা এতটুকুর ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। দেখো, কবিতার প্রথমেই কবি নিজেকে একজন বীর বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন বল বীর, বল উন্নত মম শির। এখানে উন্নত বলতে উঁচুকে বুঝিয়েছে, শির মানে হচ্ছে মাথা। তিনি যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করেন তাদেরকে বীর বলে সম্বোধন করেছেন। তাহলে কবি প্রথম দুই লাইনের মধ্যেই তার ব্যক্তি সত্তা বা তার পরিচয় উল্লেখ করেছেন। তিনি একজন বীর এবং তিনি একজন হচ্ছেন বিদ্রোহী সত্তা। বুঝতে পেরেছ? তাহলে তার মতো যারাই বিদ্রোহী সত্তার জাগরণ নিজের মধ্যে করবে, প্রত্যেকেই
বীর বলে সম্বোধিত হবে। বুঝতে পেরেছো? তাই তিনি বলছেন, বলো বীর, বলো উন্নত মমশির, বলো কি আমার মাথা উঁচু থাকবে, আমার মাথা সবসময় অন্যায়ের বিরুদ্ধে উঁচু থাকবে। তাহলে আসো, মম শব্দের অর্থ হচ্ছে আমার, শির মানে হচ্ছে মাথা, আর উন্নত মানে হচ্ছে উঁচু থাকা। তাহলে কি বলো বীর, কবি বীরকে বলতে বলছেন আমার মাথা কি থাকবে, উঁচু থাকবে সবসময়। আর প্রথম দুই লাইনের ব্যাখ্যা হচ্ছে, বলো বীর বলো উন্নত মমশির, এটার অর্থ হচ্ছে কবি তার আপোষহীন মনোভাব এবং এই বীর দর্পে মানে বুঝো তো? দর্প মানে হচ্ছে অহংকার, বীরের মতো অহংকার নিয়ে। এটা হচ্ছে প্রথম দুই লাইনের ব্যাখ্যা। ঠিক আছে, কবিতার আপোষহীন মনোভাব এবং কি বলেছে, বিরচিত সত্তার কথা এখানে উন্মোচিত করেছেন, অর্থাৎ উল্লেখ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি পরাধীনতার কাছে কখনো মাথা নত করেন না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কি বলো উন্নত মমশির, তিনি বীর দর্পে সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাহলে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে আমরা পাচ্ছি তার বিদ্রোহী সত্তার কথা, তার আপোষহীন মনোভাবের কথা, তার বিরচিত স্বভাব বা সত্তার কথা আমরা এখানে পেয়ে যাচ্ছি। থার্ড লাইন ফোর্থ লাইন দেখছি আমি, আগে থার্ড লাইনটা দেখি। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, এই লাইনটা নিয়ে আমরা শব্দার্থটিকা যখন পড়ছিলাম তখনও ব্যাখ্যা নিয়েছিলাম। আগে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা শব্দ একটু দেখি। শির মানে হচ্ছে মাথা, নেহারি মানে হচ্ছে দেখে, মাথা দেখে, কার? আমারই, আমারই মানে হচ্ছে আমার, আমার মাথা দেখে। এখন আমার মাথা কোনটা, আমার মাথা কোনটা? সেকেন্ড লাইনে কি পাইছি বলতো? সেকেন্ড লাইনে আমরা পাচ্ছি না উন্নত মাথা। এই উন্নত মাথা মানে হচ্ছে কি? উন্নত মানে হচ্ছে উঁচু মাথা। তাহলে আমার উঁচু মাথা দেখে, এখন আমার উঁচু মাথা কেন? আমার এই বিরচিত স্বভাব, আমার এই আপোষহীন স্বভাব, আমার এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী স্বভাবের কারণে আমার মাথা উঁচু আছে। এই উঁচু মাথাটা দেখে নতশির, মাথা নিচু হয়ে গেছে, নতশির, শির নিচু হয়ে গেছে। কার? ওই শিখর হিমাদ্রির। ওই শিখর বলতে চূড়া। কার চূড়া? হিমাদ্রির চূড়া, হিমাদ্রির চূড়া, হিমাদ্রির মাথা নিচু হয়ে গেছে। হিমাদ্রিকে হিমালয়। তাহলে এটার ব্যাখ্যা আমরা লিখতে পারি এভাবে, থার্ড লাইনের ব্যাখ্যা লিখতে পারি আমরা এভাবে, তৃতীয় লাইনের ব্যাখ্যা লিখতে পারি এভাবে,
তারপরে বলছে আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। আমরা একটু শব্দগুলোর আস্তে আস্তে করে অর্থ বুঝতে চাই। চির দুর্দম, এটা যারা বুঝিয়েছে এই চির দুর্দম বলতে বুঝিয়েছে কবিকে চিরকাল দমন করা কষ্টকর। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা পাচ্ছি দুর্বিনীত। আমরা জানি দুর্বিনীত শব্দটা বিশ্লেষণ হচ্ছে এরকম, দূর প্লাস বিনীত, এটা হচ্ছে তোমার উপসর্গ যোগে গঠিত, উপসর্গ যোগে গঠিত এই শব্দটা। আর এই দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে উদ্ধত বা অবিনয়ী। আচ্ছা, আমরা বলতে পারি কবি আচ্ছা এটা লিখলে ভালো হয়। কবি সকল অন্যায় বা শত্রুর কাছে সবসময় উদ্ধত থাকেন, সেজন্য তিনি, এই যে দেখো বিনীত শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্বিনীত, অর্থাৎ কি তিনি বিনয়ী নন। তাহলে তিনি কখনো শত্রুর সাথে সন্ধি করেন না, শত্রুর সাথে কখনো তিনি বন্ধুত্ব করেন না, বরং শত্রুর সাথে সবসময় তিনি উদ্ধত থাকেন, অ্যারোগেন্ট থাকেন। তাহলে দুর্বিনীত মনে হচ্ছে তার অ্যারোগেন্সকে বোঝানো হচ্ছে। কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে তিনি সবসময় কি থাকেন? উদ্ধত থাকেন, অভদ্র থাকেন। অভদ্র যদিও বলবো না, আমরা এমনি বোঝানোর জন্য বলছি আর কি। হ্যাঁ, অভদ্র বলবো না। দুর্বিনীত শব্দের একটা অর্থ হতে পারে অভদ্র, তোমরা অভিধান খুঁজলে হয়তো দেখতে পাবে, বাট এখানে লেখা যাবে না। এখানে আমরা যে শব্দটা বলবো সেটা হচ্ছে উদ্ধত থাকেন তিনি। ঠিক আছে, এটা। এরপর একটা কি ছিল বলতো? নৃশংস থাকেন। নৃশংস কেন বলেছে? নৃশংস বলেছে এই কারণে হচ্ছে শত্রুর বিরুদ্ধে তিনি অত্যন্ত নিষ্ঠুর। আচ্ছা, তাই তিনি নিজেকে নৃশংস বলে উল্লেখ করেছেন। তাহলে দেখো আমরা মূল লাইনে চলে আসছি। আমরা এখানে পাচ্ছি কি দেখো, বলছে আমি চির দুর্দম, চির দুর্বিনীত, নৃশংস। তাহলে কবি তার যে সত্তাটা আছে, কবির যে সত্তাটা আছে বা কবির যে বিদ্রোহী সত্তাটা আছে, সেটা সবসময় অন্যায়ের বিরুদ্ধে তাকে দমন করা যায় না। কবির বিদ্রোহী সত্তাকে অন্যায়ের বিরুদ্ধে দমন করা যায় না। তিনি সবসময় অন্যায় বা শত্রুর কাছে উদ্ধত থাকেন এবং তিনি শত্রুর প্রতি সবসময় নৃশংস থাকেন বলে উক্তিটি করা হয়েছে। তাহলে এই যে অংশটুকু পাচ্ছ, এটাকে আমরা 4 নম্বর লাইনের ব্যাখ্যা বলে দাঁড় করতে পারি। এবার দেখবো আমরা 5 নম্বর লাইনের ব্যাখ্যা। 5 নম্বর লাইনের মধ্যে আমরা কি পাচ্ছি দেখো তো, বলছে কি আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি নিজেকে সাইক্লোন বলে উল্লেখ করেছেন, কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলে উল্লেখ করেছেন, কবি নিজেকে ধ্বংস বলে উল্লেখ করেছেন। আমরা একটা প্রশ্ন লিখবো, কবি নিজেকে কেন মহাপ্রলয়ের নটরাজ বলে উল্লেখ করেছেন? আসো লিখি আমরা ব্যাখ্যাটা।
কবি নিজেকে, এটা হচ্ছে ৫ম নম্বর লাইনের উপর দাঁড়িয়ে ব্যাখ্যাটা দাঁড়াবে। প্রশ্নটা হচ্ছে এরকম, কবি নিজেকে মহা প্রলয়ের নটরাজ বলেছেন কেন? আচ্ছা, এর ব্যাখ্যা হচ্ছে এরকম যে আচ্ছা, এটা হচ্ছে জ্ঞান আর কি। হ্যাঁ,
ঠিক আছে স্যার, আশা করি এটা লিখে নিয়েছো। কোনো কিছু প্রশ্ন থাকলে একটু আমাকে জলদি জানিয়ে দিও, প্রশ্ন যদি থাকে কোনো কিছু। কেমন? আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। সো এরপরে আমরা পরবর্তী অংশে চলে আসছি। কি বলছে দেখো তো, মহা প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি নিজেকে সাইক্লোন এবং ধ্বংস বলে উল্লেখ করেছেন। ধ্বংস কেন সেটা তো বুঝতে পেরেছে, সাইক্লোন কেন বলেছেন? তিনি সাইক্লোনের মতোই ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবেন, সকল অন্যায়কে তিনি সাইক্লোনের মতো করে কি করবেন, ধ্বংস করবেন বলে তিনি নিজেকে সাইক্লোন বলে তুলনা করেছেন। ছোট্ট করে লিখে রাখো, সাইক্লোনের মতোই তিনি সকল অন্যায়কে কি করবেন, ধ্বংস করবেন, তাই তিনি নিজেকে সাইক্লোন বলে উল্লেখ করেছেন। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথ্বী শব্দের আরো কিছু সমার্থক শব্দ হতে পারে, যেমন ধরো আমরা বলতে পারি মহি, পৃথিবী শব্দের সমার্থক শব্দ। আমরা বলতে পারি মেদিনী, আমরা বলতে পারি জগৎ, জগৎ এগুলো তো সমার্থক এই যে শব্দ। আমরা বলতে পারি ক্ষিতি, আমরা বলতে পারি তোমার অবনী। এগুলো হচ্ছে পৃথিবী শব্দের কিছু কঠিন সমার্থক শব্দ। হ্যাঁ, আরেকটা পৃথ্বী আর কি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, এটার ব্যাখ্যা লিখো। এটা আমরা কত নম্বর লাইন পাচ্ছি? 1 2 3 4 5 6 নম্বর লাইন। এটা 6 নম্বর লাইনটা হচ্ছে কবি সকল অন্যায়কারীর বিরুদ্ধে অভিশাপ রূপে অবতীর্ণ হয়ে দেখো এই লাইনটার মধ্যে আমরা ওই যে অভিশাপ রথের সারথি একটা লাইন ছিল না, অনেকটা ওটার কাছাকাছি অ্যান্সার পাচ্ছি। তিনি বলেছেন কি, আমি মহাভয়, তিনি সকল অন্যায়কারীর মনে মহাভয় সৃষ্টি করেন, তাই তিনি বলেছেন। পৃথ্বী শব্দের সমার্থক শব্দ আমরা লিখে দিয়েছি, একটু কষ্ট করে ক্লাস থেকে দেখে লিখে নিও। জগৎ বলেছিলাম, অবনী বলেছি, মেদিনী বলেছি, মহি বলেছি, হ্যাঁ ক্ষিতি বলেছি, ওগুলো আর কি। তারপরে কি বলছে দেখো তো, অভিশাপ, তিনি সকল অন্যায়কারীর বিরুদ্ধে অভিশাপ রূপে অবতীর্ণ হবেন, তাই সকলের মনে তিনি ভয় সৃষ্টি করবেন, ত্রাস সৃষ্টি করবেন। সেটা আমি দুর্বার, এই দুর্বার বলতে বলেছে অপ্রতিরোধ্য, লিখো দুর্বার বলতে লিখো অপ্রতিরোধ্য, যাকে প্রতিহত করা যায় না, তাকে তিনি বলেছেন অপ্রতিরোধ্য। এটা আমি ভেঙে করি সব চুরমার, এটার অর্থ লিখো, এটা হবে তোমার 7 আর 8, 7 আর 8। আমি দুর্বার, এই দুর্বার শব্দের অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য। আমি ভেঙে করি সব চুরমার, তাহলে এটার ব্যাখ্যা হবে কবি অপ্রতিরোধ্য গতিতে সকল অন্যায়কে দেখেন, আমি দুর্বার, হ্যাঁ অপ্রতিরোধ্য, আমি ভেঙে করি সব চুরমার। কি চুরমার করে? সকল অন্যায়কে। চুরমার করা মানে হচ্ছে কি করা? নিশ্চিহ্ন করা। তাহলে কবি অপ্রতিরোধ্য, তাকে কোনোভাবেই থামানো যাবে না, তিনি সকল অন্যায়কে কি করে ফেলছেন? নিশ্চিহ্ন করে ফেলছেন, তাই তিনি উক্তিটা করেছেন। তারপরে বলছে আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এটার অর্থ হচ্ছে আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি দলে যাই। দলে যাই মানে হচ্ছে পা দিয়ে পিষে যাওয়া। দলে যাওয়া মানে কি বলতো? পা দিয়ে পিষে যাওয়া, যত নিয়ম কানুন শৃঙ্খল। এখানে আসো, শৃঙ্খল বলতে বুঝিয়েছে বাঁধাকে, শিকল দিয়ে বেঁধে ফেলা, এই সব কিছুকে তিনি পা দিয়ে দলে যায়। তাহলে এটা ব্যাখ্যা হচ্ছে, এটা কততম লাইন হবে? 9 10 হবে সম্ভবত, 9 আর 10, 9 আর 10। আচ্ছা 9 আর 10। আচ্ছা এটার ব্যাখ্যা হচ্ছে
কবি অত্যাচারী শাসকের কোনো নিয়ম বা আইন মানেন না। আচ্ছা, তিনি মুক্তপ্রাণ, তাই সকল বাধার সামনে তিনি অনিয়ম অবতীর্ণ হয়েছেন। দেখো, কবি অত্যাচারী শাসকের কোনো নিয়ম মানেন না, তিনি মুক্তপ্রাণ, তিনি সবসময় মুক্তি চান এবং তিনি স্বাধীন, তাই সকল বাধার সামনে তিনি অনিয়ম বা উচ্ছৃঙ্খল রূপে অবতীর্ণ হয়েছেন। উচ্ছৃঙ্খল শব্দটা খারাপ, কিন্তু তিনি এখানে উচ্ছৃঙ্খল বলতে বুঝিয়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি উচ্ছৃঙ্খল, অন্যায়কে তিনি মানেন না, অন্যায় নিয়মকে তিনি মানেন না, অপশাসনকে তিনি মানেন না। তাই তাকে কোনো স্বৈরাচারের শাসক বা ভয় দেখিয়ে কোনো শাসক তাকে দমিয়ে রাখতে পারবে না। তাই তিনি বলছিলেন কি, দেখো, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি নিয়ম মানি না, আমি উচ্ছৃঙ্খল। কার জন্য? আমি কি যেন বলেছে, দলে যাই যত বন্ধন, আমি পা দিয়ে দলে যাই, লেপ্টে দিয়ে যাই। কি লেপ্টে দিয়ে যাই? যত বন্ধন, যত বাধা আছে সবকিছুকে, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত নিয়ম কানুন আইন আছে, অপশক্তি আছে, সবকিছুকে আমি পা দিয়ে দলে দিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে যদি পরের প্যারাগুলো লিখতে হয়, এগুলো লেখাটা একদম ইজি। এটা অনেকে মনে করতে পারো কবিতাটা খুব কঠিন, বাট কবিতার কথাটা একটাই। এটা পরের প্যারাতে গিয়ে আমরা ঘুরে ফিরে কি কথা লিখবো। দেখো, কবি বিদ্রোহী কবিতায় তার বিদ্রোহী সত্তার জাগরণ ঘোষণা করেছেন বা বিদ্রোহী সত্তার কথা বলেছেন। এই কবিতায় তিনি উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বা ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার প্রতিবেদী সত্তার জাগরণ করেছেন। কবি চারপাশের অন্যায় দেখে বিক্ষুব্ধ হয়েছেন এবং তার মধ্যে বিদ্রোহী সত্তার জাগরণ ঘটেছে, এভাবেও তোমরা লিখতে পারো। এরপরে তোমরা লিখবা কবি কোনো অন্যায়কে মাথা পেতে নেন না, বরং কবি সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকেন। তিনি সকল অনিয়ম এবং সকল অন্যায়কে পা দিয়ে দোলে বা পদদলিত করে, পা দিয়ে দোলে না বলে তোমরা একটা সুন্দর শব্দ লিখতে পারো, পদদলিত করে সামনের দিকে এগিয়ে যান। তিনি এক মুক্ত প্রাণ সৈনিক, তিনি মুক্তির জন্য অকাতরে প্রাণ দিতে কুণ্ঠাবোধ করেন না। শেষ। তাহলে কথাগুলো খুব সিম্পল, এগুলো তোমরা গুছিয়ে লিখবা। আমরা একটা প্রশ্ন পেয়েছি, কবি এখানে যে বিভিন্ন ধর্ম ঐতিহ্যের কথা পুরাণের উৎসের মাধ্যমে নিজের প্রতিবেদন, তাকে তিনি সেই প্রাচীনকাল থেকে, হ্যাঁ 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 কবি, আমরা তো এখানে উপনিবেশিক শক্তির কথাটা যতটুক না আনছি, তার থেকেও আমরা বারবার বলছি যে তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার। বুঝতে পেরেছ? এটা এমন নয় যে কি তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তার মানে এই নয় যে কবির মধ্যে সেই পৌরাণিক শক্তিটা আছে, এটা নয়। তিনি কোনো দেবতা নন, কিন্তু তিনি মানুষ। পুরা প্রাচীনকালে যেভাবে নটরাজ এসে পৃথিবীকে শত্রুমুক্ত করেছিল, পৃথিবীকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করেছিল, তিনিও তাদের মতো, তিনি নটরাজ নন, তবে তিনি নটরাজের মতো অবতীর্ণ হবেন। বুঝতে পেরেছ? তিনি নটরাজ নন, তবে তিনি নটরাজের মতোই অবতীর্ণ হবেন। পয়েন্ট হচ্ছে এটা। সুন্দর প্রশ্ন করেছো স্যার। ওকে, আমরা আজকে এতটুকুতেই থাকবো। এরপরে আচ্ছা না, আমরা আরেকটু পড়েছিলাম মনে হয়, পরের লাইন কি পড়েছিলাম? আচ্ছা, আজকে এতটুকুতেই থাকি। আমি নিয়ম কানুন শৃঙ্খল পর্যন্ত থাকতে চাইছি, পরের অংশটা আমরা আরেকদিন পড়বো আর কি। ঠিক আছে? তাহলে তোমাদের এটা রয়ে গেছে মনে হয়, যে 52 দিনগুলোটা রয়ে গেছে। এটা দেখি কিভাবে শেষ করা যায়, আমরা এটা প্ল্যান করছি 52 দিনগুলো নিয়ে, এবং সাথে সাথে এই কবিতাটাও চলবে।
প্রয়োজন আমরা কিছু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবো আর কি, ঠিক আছে? গ্রুপে জানিয়ে দেওয়া হবে, কিছু এক্সট্রা ক্লাস যদি হয়ে থাকে সেটা গ্রুপে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, অ্যান্ড গুড নাইট।